হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে। বছরের প্রথম দিন, তো আমার মনে হলো একটু অন্য স্বাদের একটা ভিডিও বানাই। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি ফিল্মের ইতিহাস নিয়ে কথা বলতে খুব ভালোবাসি, এবং ব্যক্তিগতভাবেও আমি মনে করি ফিল্মের যা যা অ্যাসপেক্টস আছে তার মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট বা সব থেকে নলেজেবল আমি ফিল্মের হিস্ট্রিতেই। কিন্তু আজকে আমরা অতীতে যাব না, আজকে আমরা যাব ভবিষ্যতে। কারণ সোসাইটির অন্যান্য জিনিসের মতো ফিল্মও তো একটা গ্র্যাজুয়াল ইভলভ হয়েছে ওভার দ্য ইয়ার্স, সেটার একটা ধারা আছে। তো সেই ধারাটা মেনটেন করে আজ থেকে 10 বছর বাদে 2034 সালে ফিল্মের কীরকম চেহারা দাঁড়াতে পারে, সেটা কিভাবে মানুষ কনজিউম করতে পারে, সেটার এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2024 সালের 1 জানুয়ারিতে দাঁড়িয়ে 2034 সালে সিনেমা কীরকম হতে পারে সেটার একটা আন্দাজ আপনাদেরকে দেব। দেখুন, প্রথমেই আমি যেগুলো হতে পারে আগে যেটা হতে পারে না সেটাই প্রথমে বলে দিই। সেটা হচ্ছে আমরা যে ন্যারেটিভ ফর্মটা দেখি, সিনেমায় যা গল্প দেখি, সেটা কিন্তু চেঞ্জ হবে না। সিনেমায় গল্প হয় 7 রকমের। পৃথিবীতে যত রকমের সিনেমা হয়েছে এতদিন অবধি, যতগুলো ভাষায় যত রকমের সিনেমা, সেটা প্রত্যেকটাই 7টা ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে। ক্রিস্টোফার ব্রুকারের একটা রিসার্চ পেপার আছে, সেভেন বেসিক প্লটস বলে, সেটা পরবর্তীকালে বই আকারেও প্রকাশিত হয় 2004-এ আই থিঙ্ক। তো সেখানে খুব ডিটেলসে দেওয়া আছে যে পৃথিবীর সব সিনেমা 7টা ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে। হিরোজ জার্নি, ওভারকামিং দ্য মনস্টার, দ্য কোয়েস্ট, এরকম র্যাগস টু রিচেস, এরকম 7টা ন্যারেটিভ স্ট্রাকচার আছে। পৃথিবীর সব গল্প এর মধ্যেই পড়ে। আপনি ক্রিস্টোফার বুকার বাদ দিন, আপনি নিজেরাই ভাবুন না, সুপারম্যান গল্পটা তুলে নিন। সুপারম্যান গল্পটা পড়ুন, সুপারম্যানের অরিজিন স্টোরিটা, কিছু একটা জিনিসের সাথে মিল পাবেন। কিসের সাথে মিল পাবেন? বাইবেল। আপনি এখনকার হিন্দি বা সাউথের সিনেমা দেখুন, একটা পুষ্পা দেখুন, একটা কেজিএফ চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 দেখুন, সেগুলো কি খুব অরিজিনাল গল্প? না। অমিতাভ বচ্চনের যার যে 70s বা আর্লি 80s সিনেমাগুলো ছিল, সেই গল্পের সেই যা প্রেজেন্টেশন সেটাকেই নতুন করে প্রেজেন্ট হচ্ছে। গল্প কিন্তু পাল্টায় না। কারা গল্প বলছে সেটা পাল্টায়, সময়ের সাথে সাথে টেকনোলজি পাল্টায়, গল্পের প্রেজেন্টেশনটা পাল্টায়, গল্প কিন্তু একই থাকে। আবারও বললাম, 7টাই কিন্তু ন্যারেটিভ স্ট্রাকচার আমাদের আছে পৃথিবীর সব সিনেমার ক্ষেত্রে। তো গল্প পাল্টাবে না, পাল্টাবে হচ্ছে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আর সিনেমা দেখার প্রেজেন্টেশন। এবং প্রথম যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ফিল্ম অ্যাজ আ কমিউনাল ভিউইং এক্সপিরিয়েন্স। সিনেমা যখন প্রথম তৈরি হয়েছিল, সিনেমাকে তৈরি করা হয়েছিল একটা কমিউনাল ভিউইং এর হিসাবে, মানে সবাই মিলে দেখবে। এবং এই জিনিসটা আমরা এখনই এক্সপিরিয়েন্স করি। কিভাবে করি আস্তে আস্তে আসছি। সিনেমা যখন প্রথম তৈরি হতো তখন সিনেমা দেখানো হতো ভিলেজ রোড শো হিসাবে, মানে গ্রামে গ্রামে সেখানে একটা প্রেজেন্টেশন করা হতো, প্রজেক্টর মেশিন টেশিন নিয়ে গিয়ে গ্রাম লোকে ভেঙে পড়তো। এইভাবে সিনেমা দেখানো শুরু হয় ভিলেজ রোড শো দিয়ে। বাই দ্য ওয়ে, পিভিআর সিনেমা, সেটার পুরো কথা হচ্ছে প্রিয়া ভিলেজ রোড শো, ফান ফ্যাক্ট। তো সেইভাবে হতো, ভিলেজ রোড শো হতো। তারপরে কি এলো? তারপরে এলো সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন যেগুলোকে আমরা এখন বলি। বিশাল বিশাল 600, 800, 1000 সিটারের সিনেমা হল, প্রায় ছোটোখাটো স্টেডিয়ামের মতো দেখতে। তারপরে জিনিসটা কমা শুরু করলো, মাল্টিপ্লেক্স, অডি সাইজ, সিটিং ক্যাপাসিটি ছোট হওয়া শুরু করলো, 400, 200, 100। এখন দেখুন কি জিনিসটা বাড়ছে, ইনসিগনিয়া বাড়ছে, যেখানে ক্যাপাসিটি আরও ছোট। একদিকে কমিউনাল ভিউইং এক্সপিরিয়েন্স, এই যে সবার সাথে দেখবো একসাথে, সেই জিনিসটা যেমন কমছে, কি জিনিসটা বাড়ছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিউইং, একা একা দেখা। কোন জিনিসটা লাস্ট 3-4 বছরে সব থেকে বেশি বেড়েছে? ওটিটি। আপনি বাড়িতে বসে মোবাইলে বা ল্যাপটপে বা স্মার্ট টিভিতে দেখছেন। তো সিনেমা দেখার যে জিনিসটার সব থেকে বড় পরিবর্তন হয়েছে, এবং সামনের 10 বছরে আমার হবে বলে মনে হয়, সিনেমার এই যে কমিউনাল এক্সপিরিয়েন্সটা, এই যে সিনেমা হলে যাওয়া, প্রচুর লোকের সঙ্গে একসাথে দেখার লোকের সংখ্যাটাও কমছে, যেটা আমি বললাম গ্র্যাজুয়ালি যেভাবে মাল্টিপ্লেক্স ডেভেলপ করছে আরও কমবে। এবং এই যে ইন্ডিভিজুয়াল ভিউইং, আমরা বাড়িতে বসে দেখছি, স্মার্ট টিভিতে, ফোনে, এখন তো আবার নতুন বেরিয়েছে ভিআর লাগিয়ে, ভিআরটাই আমি আসছি একটু পরে, ভিআর লাগিয়ে। তো আমাদের ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স বাড়বে। সিনেমা কিন্তু তৈরি হয়েছিল অ্যাজ আ কমিউনাল ভিউইং এক্সপিরিয়েন্স, সবাই মিলে দেখার জন্য। সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, একটা মানুষের দেখার জিনিস হয়ে যাচ্ছে। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমার্সিভ এক্সপিরিয়েন্স।
দেখুন, আমি মনে করি যে সিনেমার সাথে যে মিডিয়ার ফর্মটা সব থেকে ক্লোজলি রিলেটেড, এবং এটা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা কমপ্লিটলি ফাইন, সেটা হচ্ছে ভিডিও গেম। ভিডিও গেম কিভাবে ইভলভ করেছিল আপনারা দেখুন। প্রথমে ভিডিও গেম কিরকম হতো? প্রথমে ভিডিও গেম হতো, সেটা একটা ধরুন একটা মারিও বা একটা কন্ট্রা, সেগুলো কি ছিল? সেগুলো একটা ফিক্সড, আপনি এইটুকুই করতে পারবেন, তার মধ্যেই আপনার গেম প্লেটা করতে হবে, ন্যারেটিভটা ফিক্সড ছিল। তারপরে কি হলো? জিটিএ এলো। জিটিএ কি করলো? সেটা একটা ওপেন ওয়ার্ল্ড করে দিল, যে আপনি অ্যাকচুয়ালি এই যে ফিক্সড যে আপনার যে গেম প্লেটা আছে তার বাইরেও আপনি কিছু করতে পারবেন আপ টু অ্যান এক্সটেন্ট। এখন তো সব গেমই ওপেন ওয়ার্ল্ড গেম হয়ে গেছে। আপনাকে মানে যে হিসাবে আমরা গেম প্লে বুঝতাম একটা ফিক্সড কিছু, সেই হিসাবে কিন্তু এখন গেম প্লে হয় না। গেম প্লে কি হয়ে গেছে? ইমার্সিভ হয়ে গেছে। এটাই কিন্তু সিনেমার ক্ষেত্রে হবে বলে আমার বিশ্বাস। প্রথমেই আমি যেটা বললাম যে সিনেমাটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটা কমিউনাল থেকে একটা সিঙ্গুলার ভিউইং এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, এবং এটার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে ইমার্সিভ হতে থাকবে। এই যে ধরুন ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি, আমি ব্যক্তিগতভাবে ভার্চুয়াল রিয়ালিটি তেমনভাবে ইউজ করিনি, যারা করেছেন তারা জানেন ইট গিভস আ মাচ মোর ইন্টিমেট ভিউইং এক্সপিরিয়েন্স। দেখে মনে হচ্ছে আপনি ওই সিনেমাটার মধ্যেই আছেন, আপনার সিনেমাটা অনেক বেশি লাইফ লাইক লাগছে। এবং এই ভিআরটা কিন্তু মানে কোনো আইসোলেটেড ইনসিডেন্ট নয়। আপনি দেখবেন সিনেমা ব্যাপারটাই বরাবরই সিনেমা কি করার চেষ্টা করেছে, একটা করে মাত্রা যোগ করার চেষ্টা করেছে, যাতে সিনেমা রিয়েল লাইফের কাছাকাছি আসতে থাকতে পারে। প্রথমে সিনেমা কি ছিল? সিনেমা জাস্ট ছিল একটা মুভিং পিকচার, কোনো ডায়ালগ নেই, কিছু নেই। তারপরে ডায়ালগ এলো, তারপরে কালার এলো, আমাদের চারপাশে যে কালার দেখতে পাই, তার আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তারপরে কি এলো? তারপরে এলো 3D, একটা নতুন মাত্রা যোগ হলো। আগে ছিল কি 2 ডাইমেনশনাল ফ্ল্যাট, তারপরে কি হলো? একটা নতুন মাত্রা এলো 3 ডাইমেনশনাল, আমাদের লাইফ। তারপরে এখন কি আসবে নেক্সট? সেটা হচ্ছে ইমার্সিভ। আবারও ভিডিও গেম কিভাবে ইভলভ করেছে ভাবুন। তো নেক্সট আমার যে মনে হয় যে স্টেপটা হতে চলেছে সেটা হচ্ছে ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স। এবং ইমার্সিভ ভিউইং হওয়ার পাশাপাশি আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই যে সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, এটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু অনেক রকম টেকনিক্যালিটিস ব্যবহার করা হবে। কারণ সিনেমা গোয়িং ফরওয়ার্ড, এটা আমি আবারও এস্টাবলিশ করতে চাই, সিনেমা গোয়িং ফরওয়ার্ড উইল নট বি আ কমিউনাল এক্সপিরিয়েন্স, ইট উইল বি আ সলিটারি ভিউইং এক্সপিরিয়েন্স। এই গেল। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমার্সিভের পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ। আবারও ভিডিও গেম লাস্ট 5 বছরে মিডিয়াতে, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন লাস্ট 5 বছরে মিডিয়াতে সব থেকে বড় ব্রেক থ্রু কি, আমি বলবো অল্টারনেট রিয়ালিটি গেমস। অল্টারনেট রিয়ালিটি গেমসে কি হচ্ছে? আপনি রিয়েল ওয়ার্ল্ডটাকে অ্যাজ আ প্ল্যাটফর্ম, অ্যাজ আ স্টেজ ইউজ করছেন, সেই স্টেজটাকে কেন্দ্র করে আপনি একটা ট্রান্স মিডিয়া এক্সপিরিয়েন্স দিচ্ছেন, তাই তো? অল্টারনেট রিয়ালিটি গেম ইউটিউবে সার্চ করলে ভুড়ি আছে। লাস্ট 5 বছরে আমি অন্তত মনে করি সব থেকে বড় মিডিয়া ব্রেক থ্রু হচ্ছে অল্টারনেট রিয়ালিটি গেম। আমার কিন্তু মনে হয় সিনেমা গোয়িং ফরওয়ার্ড তাই হবে, যে অল্টারনেট রিয়ালিটি যেতে যেরকম আমরা উই ক্যান চুজ আওয়ার ওন অ্যাডভেঞ্চার, আমরা নিজেদের ন্যারেটিভটা নিজেরাই চুজ করতে পারি ইন আ ট্রান্সমিডিয়া এক্সপিরিয়েন্স, যেখানে রিয়েল ওয়ার্ল্ডটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে। আমার কিন্তু মনে হয় সিনেমাও সেরকমই হতে চলেছে। এবার অনেকে হয়তো এটা শুনে হাসবেন যে সিনেমা একটা ন্যারেটিভ ছাড়া কি করে হতে পারে, সিনেমাতে তো একটা ডাইরেক্টরের গল্প বলবেই, আমরা নিজেরা নিজেদের মতো ন্যারেটিভ চুজ করে নিলে, নিজেরা নিজেদের মতো চুজ ইওর ওন অ্যাডভেঞ্চার টাইপ করলে কি করে হবে? এই কথাটা আমার কথা নয়, এটা স্টিভেন স্পিলবার্গ বলেছিলেন 2016 সালে, যে আস্তে আস্তে এই ইমার্শনটা আসছে, এই যে আস্তে আস্তে এই যে ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারগুলো আসতে থাকছে, এর পরবর্তীকালে কিন্তু সিনেমা একটা ন্যারেটিভ ফর্ম থাকবে না, একটা ডাইরেক্টর বা একটা গল্প বলিয়ের ন্যারেটিভ ফর্ম থাকবে না, ইট উইল বিকাম চুজ ইওর ওন অ্যাডভেঞ্চার। আমার কথা না, স্টিভেন স্পিলবার্গ 2016 সালে, এরা তো মহান মানুষ এমনি এমনি হননি। দেখুন 2016 সালে তখন কিন্তু এত টেকনোলজিক্যাল ছিল না, চ্যাট জিপিটি ছিল না, এআই এত ছিল না, সোশ্যাল মিডিয়াও এমন কিছু মানে ছিল না, তখন তারা এটা বলে গেছেন। এখন দেখুন সেটাই কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো গোয়িং ফরওয়ার্ড সিনেমাটা কিন্তু আমরা যেখানে এখন অল্টারনেট রিয়ালিটি গেমের যে চেহারাটা দেখতে পাই, একটা ট্রান্স মিডিয়া এক্সপিরিয়েন্স যেখানে রিয়েল ওয়ার্ল্ডটাকে অ্যাজ আ স্টেজ ইউজ করা হচ্ছে, এবং আমরা যেটাকে গেম ভাবতাম সেই গেমটা না, আমাদের লাইফটাই একটা গেম হয়ে উঠছে, কাইন্ড অফ রিয়েল ওয়ার্ল্ড ইজ বিকামিং আ গেম। সেরকম কিন্তু সিনেমার ক্ষেত্রেও হতে পারে। দেখুন আমি একটা কথা বলে শেষ করতে চাই, যে সিনেমা শুধু সিনেমা নয়, যে কোনো টেকনিক্যাল ফর্ম না
সেটার হাইয়েস্ট ফর্ম কি বলুন তো, যে কোনো টেকনোলজির, সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনকে রেপ্লিকেট করা। মেট্রিক হাইপোথিসিসের মতো শোনাচ্ছে আমি জানি, কারণ মেট্রিক্স হাইপোথিসিসই এটা ইন আ লেম্যানস টার্ম, তাই যে আমরা টেকনোলজিক্যালি এতটাই অ্যাডভান্স হতে চাই যেখানে আমরা নিজেদেরকে, মানে নিজেদের যে জীবনটা আছে, এই যে ফুল ফল মাটি পৃথিবী, এই পৃথিবীটাকে রেপ্লিকেট করতে চাই। আমি খুব ছোট ছোট কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা যখন গেম খেলি, আমরা কি দেখি, ধরো কোনো ক্রিকেটের গেম খেলছেন, আমরা দেখি ক্রিকেটারদের ফেসের সাথে এটা কতটা লাইফ লাইক হচ্ছে, যতটা সেটা লাইফ লাইক হয় আমরা তত বলি গেমের গ্রাফিক্স ভালো। আমরা সিনেমাতে কি দেখি, একটা বাঘ যখন দেখাচ্ছে, আমরা সেটা অ্যাকচুয়াল যে বাস্তবের পৃথিবীর বাঘ তার কতটা কাছাকাছি গেল সেই অনুযায়ী সেটা কৃতিত্ব হয়, যতটা কাছাকাছি যায় আমরা মনে করি ভিএফএক্স তত ভালো। টেকনিক্যালিটিজের আলটিমেট ফর্ম হচ্ছে আমাদের বাস্তব যে পৃথিবী আছে সেটাকে রেপ্লিকেট করা। ক্লিয়ার? আমরা এতদিন সিনেমা দেখতাম, হয়তো ভবিষ্যতে সিনেমা বাঁচবো, উই উইল লিভ দ্য ফিল্ম, কারণ এটাই টেকনোলজির আলটিমেট ফর্ম। আমাদের যে রক্ত মাংসের পৃথিবীটা আছে সেটাকে রেপ্লিকেট করা, সেটা হয়তো 2034 সালেই হয়ে যাবে না, বাট আমরা কিন্তু আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার ফিল্ম ইন 2034 এর ভিডিও। আমি 2024-এর 1 জানুয়ারিতে বানালাম। 2034-এ আবার ফিরে এসে দেখা যাবে যে আমার একটা প্রেডিকশনও মিলল কিনা। মেলে তো খুবই ভালো, আর যদি না মেলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করে খিস্তি দিয়ে যাবেন। আর কিছু না হোক, 2034-এর নেট তো ফাস্ট হয়েই যাবে। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।